আবুল হাসান রুবেল, আমরা দেখলাম যে 31শে ডিসেম্বর ছাত্রদের দুটি সংগঠন জুলাই প্রক্লেমেশন প্রকাশ করবার ঘোষণা দিয়েছিল। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। তো সম্প্রতি সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে সরকার জুলাই প্রক্লেমেশন ঘোষণা করবে না, ফ্যাসিলিটেট করবে। কোন প্রক্রিয়ায় হবে? আমার মনে হয় যে জুলাই প্রক্লামেশন না বলে এটাকে আমরা ডিক্লারেশন বলতে পারি। পার্থক্যটা বুঝতে হলে আমি প্রক্লামেশন মানে হচ্ছে আসলে একটা নতুন যাত্রা, নতুন শুরু, সেটাকে বোঝায়। আমরা ইতিমধ্যে একটা বাংলাদেশ রাষ্ট্র ভেতরে বসবাস করছি। এইটা নতুন করে আমাদের প্রক্লেইম করার কিছু নাই। ফলে একটা ডিক্লারেশনের জায়গায় আমরা যেতে পারি যে জুলাই আন্দোলনটা আমাদের আসলে তার কি ভিত্তিতে হয়েছে এবং সেইখান থেকে আমরা নতুন বাংলাদেশে কি কি পরিবর্তন চাই, এটা ডিক্লারেশন হতে পারে। এবং এইটা আমার মনে হয় যে একটা সরকার এটাতে ফ্যাসিলিটেটরের ভূমিকা থাকাই ভালো, কারণ সরকার আসলে গঠিত হয়েছে এই জুলাইয়ের আন্দোলনের ফলাফল হিসাবে। ফলে জুলাই ডিক্লারেশনের কথা যেহেতু বলছেন আবুল হাসান রুবেল, তাহলে গণঅভ্যুত্থানের পরপর কেন হলো না? 5 মাস পরে এই প্রয়োজনীয়তা আমরা কেন অনুভব করছি? আমি মনে করি যে বরং এটা 5 মাস পরে হলেও যদি হয় খারাপ কিছু না, যদি সকলের সম্মতিতে এটা হতে পারে এবং এখানে গণ অভ্যুত্থানের সমস্ত শক্তি যদি একমত হয়ে একটা ঘোষণা দিতে পারে যে আমরা এটা মনে করছি, তাহলে আসলে একটা রাজনৈতিক ডিরেকশন পাওয়া যায়। তো সেই দিক থেকে আমি মনে করি যে যদি 5 মাস পরেও হয় সেটাও হতে পারে। কিন্তু যদি এটা বলেন যে সবচেয়ে আদর্শ কি ছিল, তাহলে তো আসলে এই মানে আরো আগেই এটা মানে জুলাইয়েরও আগে এই প্রক্লেমেশন যদি থাকতো বা ডিক্লারেশন যদি থাকতো তাহলে আমার কাছে মনে হয় সেটা তখন আমরা ওইটার উপরে ভিত্তি করে জনগণ এসছে এটা আমরা বলার ক্ষেত্রে ইয়ে করতে পারতাম। কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে যে জনগণ তো আসলে এসছেন তার যার যার জায়গা থেকে, এবং যার যার জায়গা থেকে আসার ভেতরে কিন্তু 3 তারিখে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই, ফ্যাসিবাদী ব্যবস্থার মানে বিলোপ চাই, এবং এই সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করা হচ্ছে। এই 3 তারিখে ঘোষণা করা হয়েছে এবং তারপরে কিন্তু আসলে জনগণের বিপুল পরিমাণে অংশগ্রহণ আমরা দেখেছি। ফলে জনগণ এ বিষয়ে তাদের সাড়া দিয়েছেন, এটা আমরা ধরে নিতে পারি। সেটার ভিত্তিতে নতুন একটা ডিক্লারেশন অবশ্যই হতে পারে এবং মানে হয়তো নানান ব্যস্ততা, অন্যান্য পরিস্থিতি, দেশের নানা ধরনের পরিস্থিতি, এই সমস্ত কারণে হয়তো দেওয়া যায় নাই। কিন্তু এখনো যদি সকল অংশীজন, আমার মত হচ্ছে যে সকল অংশীজন এটাতে একমত পোষণ করেন, তাহলে একটা ঘোষণা দেওয়া যেতে পারে। সেখানে ছাত্রদের যে দাবি উঠেছিল যে 72-এর সংবিধানের কবর রচনা করা হবে, আমি মনে করি যে এটা কারো কারো হয়তো বক্তৃতার অংশ। কবর রচনা করাটা আসলে শব্দ হিসেবে আমার কাছে খুব মানে মনে হয় না। আমি যেটা মনে করি যে 72-এর সংবিধানের অবশ্যই গুরুতর পরিবর্তন দরকার, কারণ 72-এর সংবিধান আসলে বাংলাদেশে যে এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো এবং আমরা যে সমস্ত জিনিস নিয়ে ভাইসেস নিয়ে, যে সমস্ত পাপ নিয়ে আলোচনা করছি, যে একটা দলের প্রধান এমন হয়ে যান যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তাকে আর সরানো যায় না, তার নেতৃত্ব পছন্দ না হলেও বলা যায় না, এইগুলোর ক্ষেত্রেও আসলে এই 72-এর সংবিধানের 70 অনুচ্ছেদ, আমাদের এখানকার 55 অনুচ্ছেদে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা, নির্বাহী ক্ষমতা দিয়ে দেওয়া, এগুলোর আসলে ভূমিকা আছে। ফলে এই সংবিধানের ভেতরে দিয়ে এই ক্ষমতা কাঠামো, যে ক্ষমতা কাঠামো উত্থিত হয়, সেই ক্ষমতা কাঠামোটা বাংলাদেশে প্রতিষ্ঠান তৈরি করতে এবং একটা গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে এটা একটা বাধা দিয়েছে। ফলে এইগুলোর গুরুতর পরিবর্তন দরকার। সংবিধানের আরো অনেকগুলো বিষয়ের আমাদের পরিবর্তন দরকার, যেমন ধরেন বাংলাদেশের মানে যেটাকে আসলে সত্যিকারের অর্থে প্রথম আমাদের প্রোক্লামেশন কি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এর ভিত্তিতে বাংলাদেশ চলবে, সেটার উল্লেখ কিন্তু আমাদের 72 সালের সংবিধানে নাই। তাহলে সেটা মানে আমাদের মূলনীতি হওয়ার কথা ছিল, সেটা আমাদের মূলনীতি হয় নাই। তাহলে এই যে 71-এর মুক্তিযুদ্ধের ফলাফল হিসেবে 72-এর সংবিধান, আমি এই জায়গা থেকে মনে করি যে 71-এর মুক্তিযুদ্ধকে আসলে কোনো না কোনোভাবে পাশ কাটানো হয়েছে 72-এর সংবিধানে, কিন্তু 72-এর সংবিধানে আবার একেবারেই কোনো ছাপ তার থাকবে না, ব্যাপারটা সেরকমও হতে পারে না। ফলে কিছু কিছু ছাপ তার ভেতরে আছে। ফলে 72-এর সংবিধানটার একটা গুরুতর রদবদল দরকার এবং সেখানে বিশেষত ক্ষমতা কাঠামো অংশটার একটা আমূল পরিবর্তন দরকার। এবং ধরেন আমাদের এখানে প্রথম হচ্ছে হলো নির্বাহী বিভাগের কথা বলা হচ্ছে, কিন্তু প্রথম হওয়া দরকার হচ্ছে আইনসভা, যেটা আসলে জনগণ সরাসরি নির্বাচন করেন, তারপরে নির্বাহী বিভাগ এবং তারপরে বিচার বিভাগ, এইভাবে ভাগ করা দরকার। এরকম আরো অনেকগুলো জায়গা আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, বা সকলের যদি ঐক্যমত হয় তাহলে সংবিধানকে এইভাবে আসলে রূপান্তর করা যেতে পারে। এটাকে আমি বলবো যে এটা একটা গুরুতর সংস্কার করা
ব্যাপার, এটা ঠিক কবর দেওয়া না, এই মানে সংবিধান অবিকৃত রাখা এটাও না। আবুল হাসান রুবেল, নির্বাচন আর সংস্কার নিয়ে তো আসলে আমরা কোনো ধরনের সমাধানে এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। আশানুরূপ সমাধানের কথা যদি বলি, এই বিতর্কে আমরা দেখছি যে নতুন অনুষঙ্গ যুক্ত করেছে জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে। রাজনৈতিক দল হিসেবে আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? আমরা দেখছি হচ্ছে যে সরকার একটা প্রথমত হচ্ছে যে একটা ভোটার তালিকা পূর্ণ করার ব্যাপার আছে, ভোটার তালিকা মানে সুষ্ঠুভাবে প্রণয়নের ব্যাপার আছে, এবং ভোটার তালিকা করার পরে নির্বাচন, জাতীয় নির্বাচন আগে হবে না মানে আগে হবে, আমার কাছে মনে হয় এগুলো আসলে আমাদের সকলের আলাপ আলোচনার ভেতর দিয়ে আসলে হওয়া উচিত। মানে সকলের আলাপ আলোচনা মানে হচ্ছে রাজনৈতিক দল সহ অন্যান্য, যদিও স্থানীয় নির্বাচন আসলে রাজনৈতিকভাবে হয় না, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রার্থীরাই নানানভাবে এটাতে অংশগ্রহণ করেন, তার বাইরেও অনেক অংশগ্রহণ করেন। ফলে স্থানীয় সরকার নির্বাচন হয়তো কোনো কারো কারো কাছে এরকম মনে হতে পারে যে এইটার মাধ্যমে আসলে সরকার নির্বাচনটা কিভাবে করতে পারছে তার একটা পরীক্ষা হবে, হ্যাঁ, তারপরে তারা জাতীয় নির্বাচনে যাবে, এই অর্থে আগে পিছের একটা আলাপ হয়তো এসছে। কিন্তু আমি মনে করি যে যাই হোক, এটা আসলে সকলের মতামত এবং সম্মতির ভিত্তিতে হওয়া উচিত।